আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি, এই অনুষ্ঠান আপনারা প্রতি সপ্তাহে দেখছেন, সপ্তাহে 3 দিন করে আপনারা দেখছেন, এবং আমরা আপনাদের সামনে দুর্নীতির নানান রকম বিভিন্ন প্রকারের দুর্নীতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিদিনই প্রায় নতুন নতুন দুর্নীতি হচ্ছে এই সমাজে, এবং এই সামাজিক অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং বিভিন্ন রকমের গেস্ট অর্থাৎ অতিথিরা আমরা নিয়ে আসছি আপনাদের সামনে। তারা তাদের দুর্নীতির যা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছেন, এবং আমরাও কিন্তু আপনাদের সামনে সেই সমস্ত বার্তা মেসেজ তুলে ধরার চেষ্টা করছি, যাতে সামাজিকভাবে এই দুর্নীতি একটা সময় আসুক যে দুর্নীতি আর না থাকে, এবং সমাজ থেকে হয়তো দুর্নীতির পরিমাণ আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। সেই প্রচেষ্টা নিয়েই সামাজিক অনুষ্ঠান হিসেবেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি নীতি নির্ণয় না দুর্নীতি। এই আজকের পর্বের অতিথি আমার পাশে বসে আছেন আপনাদের ভীষণ পরিচিত ব্যক্তি, ভীষণ পরিচিত মুখ, জাতীয় কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী আমার পাশে বসে আছেন। চন্দনবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্ন আপনাকে আমি করব, যে এই যে প্রথমে আমি বললাম যে বিভিন্ন প্রকারের দুর্নীতি, ট্যাব দুর্নীতি একদম কারেন্ট সংযোজন বলা যায় সাম্প্রতিক ট্যাব দুর্নীতি, আর কি দুর্নীতি দেখা বাকি থাকবে? আমি প্রথম প্রশ্ন আপনাকে করবো, এত দুর্নীতি যে হচ্ছে এদিকে দিন দিন বাড়ছে, কীভাবে দেখছেন রাজনৈতিকভাবে? আপনি জাতীয় কংগ্রেসের মুখপাত্র, এ রাজ্যে যে এত দুর্নীতি হচ্ছে কীভাবে দেখছেন? দেখো শান্তনু, একটা জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দুর্নীতি কিন্তু আমরা যেটা বিশেষভাবে ডিফাইন করি বিং ম্যানেজমেন্ট কেটার, আমি তোমাকে বলতে পারি এটাকে আমরা বলি ডার্ক হাউস ম্যানেজমেন্ট। মানে কীরকম এই কারাপশন ম্যানেজমেন্ট ইটসেলফ অফ ম্যানেজমেন্ট ভেরি ইন্টারেস্টিং, এবং এর একটা ডায়নামিজম আছে। তো মুশকিলটা হলো মানে দুর্নীতিটাও একটা এক্স্যাক্টলি, এটা তো ম্যানেজমেন্টের পার্ট। তুমি দেখো একটা জিনিস, 2011-তে ক্ষমতায় এলেন, 2013, আমি আগের প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু হচ্ছে সরকার চলছে। এই 2013-র পরে, সারদা দুর্নীতির পরে, নারদা, তারপরে তুমি একের পর এক সম্ভবত মানুষ ট্র্যাকলেস হয়ে যাবে। এই মুহূর্তে 21টি দুর্নীতি সারফেস হয়েছে। ধরো ক্যারেক্টার ওয়াইজ, একটা খাদ্য দপ্তর, একটা শিক্ষা দপ্তর, এইভাবে ক্যারেক্টারাইজ করলে 21টা দপ্তরের দুর্নীতি, ফরেস্ট ডিপার্টমেন্ট সহ, যেগুলো সারফেস হয়েছে। এবার তুমি লাস্ট যে প্রসঙ্গটা বললে, দ্যাট ইজ ট্যাব, রাইট? এটা ভেরি রিসেন্ট দুর্নীতি, মানে 3-4 দিনের খবর তোমার ট্যাব দুর্নীতি। এখন আমি কেন বলছি দ্য কারাপশন ইজ আ কাইন্ড অফ আ ম্যানেজমেন্ট, মানে এটা ওই প্রোফাইলে নিয়ে যাওয়া হচ্ছে যখন ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাল ফাংশনিং হয় ইন দি সিস্টেম অফ পলিসি মেকিং। তার মধ্যে যে গলদ থাকে সেখান থেকে বেরিয়ে আসা যে উইডসগুলো বলো, তা হচ্ছে এই কারাপশন, এবং এটাকে বলা হয় কারাপশন ডায়নামিজম। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি যেখানে শুরু করলে আমি তোমাকে বারবার এক কথাটা বলবো যে কারাপশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোথায় একটা ডায়নামিজম তুমি কিন্তু আটকাতে পারবে না। এর আটকাবার একটি রাস্তা, সেটা হচ্ছে হোল পোর্টফোলিও অফ দি গভর্নেন্সকে চেঞ্জ করতে হবে। দ্য কনসেপ্ট হ্যাজ টু বি চেঞ্জড। এটা একটা পানিশমেন্টে কিন্তু হবে না, কারণ সিস্টেম অফ জাস্টিসে কেউ বেল পেয়ে যাচ্ছে, কেউ বেরিয়ে আসছে, কেউ দুর্নীতি, কিন্তু দুর্নীতি থেকে তুমি মুক্ত হতে পারছো না। একটার পর একটা সারফেস হয়ে গেছে। এটাকে তুমি যদি ডিফাইন করো, দেখবে এজ আ কারাপশন ডায়নামিজম। অর্থাৎ ওই 2013-তে প্রথমে যে প্রশ্নগুলো তোলা হয়েছিল কেন দুর্নীতি, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী 2016-তে বলে আমাকে দেখে ভোট দিন, এবং যাদের বলেছেন তারাও কারাপশন দেখা গেল ঠিক তার পরবর্তী সময়ে কারাপশনে লিপ্ত। আবার তারপরে তুমি দেখো 2021-এর পরে এই মুহূর্তে তুমি যখনই দেখবে এই প্রোফাইলটা, ভেরি ইন্টারেস্টিংলি, আমি কেন বললাম কারাপশন সেলফ আ ম্যানেজমেন্ট, বিকজ ইট ইজ ডায়নামিজম। এর মধ্যে একটা গতিময়তা আছে। এই গতিময়তাকে তুমি রুখবে, তখন তো তোমার অ্যান্টিসিপেশন করতে হবে, তাকে রিভার্স করতে হবে। তার জন্য তো পলিসি দরকার। তুমি দুর্নীতি নিয়ে প্রোগ্রামটা করছো, আমি তোমাকে বিশেষভাবে বলছি নীতি না দুর্নীতি। তা নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে দুর্নীতিকে তোমাকে স্তব্ধ করতে হবে। সেই স্তব্ধ করার মেকানিজম কি? এক্স্যাক্টলি, এটাই হলো স্তব্ধ করার একদম সোজা মেকানিজম। সারা পৃথিবী জুড়ে তুমি যদি যে কোনো গণতান্ত্রিক পরিবেশ বা ইভেন ডিক্টেটরস, তুমি দেখবে যে দুর্নীতি যখন মাল্টিপ্লাই করে, আর কি ইকোনমিক্স একটা থিওরি আছে যাকে বলা হয় হোয়েন মাল্টিপ্লিকেশন রিচেস টু অ্যান অপটিমাম। তুমি তো গুণ করতে করতে একেবারে অপটিমামে পৌঁছে গেলে রিভার্স ট্রেন্ড স্টার্টস। এভারেস্টে গিয়ে কেউ থাকতে যায় না, এভারেস্টে পৌঁছে পতাকা তুলে নেমে আসে। দুর্নীতির ওই পিনাকালে গিয়ে পৌঁছে তাকে নেমে আসতে হবে। তোমার সুনীতির যে প্রশ্ন সেখানে,
এবার এটাকে কি করে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাতে চেঞ্জ কিভাবে করতে পারি? থ্রু ভোটিং, থ্রু পাবলিক কনসিয়াসনেস, মানুষের সচেতনতা, এবং তার সাথে সোশ্যাল প্রোগ্রামিং। অর্থাৎ আমি না, আমরা। এটা করার দায়িত্ব কার? অ্যাবসলিউটলি আমাদের। পলিটিক্যাল ট্রাইব একটা, সোশ্যাল ট্রাইব সেকেন্ড, থার্ড ইন্টারেস্টিং ট্রাইবটা হচ্ছে যারা এডুকেটেড ক্লাস। আমাদের মনে হয় এই দুর্নীতির সব থেকে বড় ভিকটিম আমাদের সোসাইটি, জাস্ট বিকজ দেখো মাস কীভাবে মুভমেন্ট করলো তুমি তো দেখলে, হয়তো পরবর্তী আলোচনা করবো, আমি তো যাচ্ছি না, তোমার প্রশ্নের আমি উত্তর দেবো। কিন্তু তুমি যদি এই মুহূর্তে এটাকে দেখো, সমাজকে লিড করবে কারা? শিক্ষিত সমাজ, একদমই। এবং তার মধ্যে ক্লাসিফাইড থাকবে কারা কারা শিক্ষিত সমাজ, যারা বোঝে রাজনীতি এবং যারা বোঝে অ্যাডমিনিস্ট্রেশন। রাজনীতিকে শুধু রাজনীতি বললে চলবে না, বিকজ দ্যাট এম্পাওয়ার্স অ্যাডমিনিস্ট্রেশন। এটাও তো ঘটনা, তাকে তো আমি যদি ক্ষমতায় আসি আমাকে তো সরকার চালাতে হবে, যেটা তৃণমূলের হয়েছে। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে বিপদ। আমাদের না এডুকেটেড ক্লাসকে অনেক সিনসিয়ার হতে হবে, হচ্ছে, তথাপি স্প্লিটটাকে কমাতে হবে, দূরত্বকে কমাতে হবে, ফোকাল পয়েন্টকে সামনে আনতে হবে। চলো একটু ইন্টারাপ্ট করে আপনাকে আমি জিজ্ঞেস করি, এই যে আপনি 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 বললেন দুর্নীতিও একটা ম্যানেজমেন্ট, রাইট? সেখানে যারা এই মুহূর্তে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, আপনি একজন জাতীয় দলের মুখপাত্র, কংগ্রেসের মতো দলের মুখপাত্র, আপনাদের রাজনৈতিকভাবে পরিচয় কি? মানুষ কিন্তু আজ সন্দিহান। কেন বললাম এই প্রশ্ন? প্রথম হলো, আপনারা কাকে সাপোর্ট করেন? আপনারা তৃণমূলের দিকে, বিজেপির দিকে, বামেদের দিকে? বামেদের সঙ্গে আপনাদের অনেকে যারা এই অতিথি হিসেবে এসছেন তারা বলছেন, তৃণমূল মুখপাত্র বলছেন কিন্তু সিজনাল, মানে যেমন আমাদের সিজন চেঞ্জ হয়, ঋতু চেঞ্জ হয়, এই বামেদের সঙ্গে আছে, এই বামেদের সঙ্গে নেই। কেন এই যে এত কিছু দোষারোপ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে? আপনাদের পলিটিক্যাল স্ট্যান্ড কি বলুন তো আগে। ইন্টারেস্টিং শান্তনু, আমি এই কোয়েশ্চেনটা অপেক্ষা করছিলাম। আচ্ছা, তুমি আমাকে এসইউসিআর অবস্থানটা একটু বোঝাতে পারবে? মানে 2000 ক্ষমতা সালে যারা পার্টনারশিপে ছিল, সে তো কংগ্রেসও ছিল। আমরা 11 মাসে বেরিয়ে এসেছিলাম শুধু এটা বলবার জন্য যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতিকে প্রাধান্য দেবো না। কথাটা বোঝার চেষ্টা করবো আমি কেন বলছি, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, মানুষকেও বুঝতে হবে। 11 মাসে আমরা সরকার থেকে বেরিয়ে এসেছিলাম দুর্নীতির প্রসঙ্গ তুলে, এবং প্রধানত খাদ্য দপ্তরের প্রসঙ্গ তুলে। আজকে প্রমাণিত হলো, হয়তো 11তে হয়নি, 21-এ হয়েছে, কিন্তু প্রমাণিত হলো যে দুর্নীতিটা হয়েছে এবং কি ব্যাপক পরিমাণে হয়েছে। সেদিন শুনলে হয়তো এটা হতো না। কিন্তু আমি একটা কথা বারবার বলতে পারি, সেটা হলো যে আজকে এসইউসিআর অবস্থানটা একটু বলতে পারবে? তৃণমূলের সাথে থাকা এসইউসিআই এখন কেন বিরোধিতা করছে? আচ্ছা, এই কথাটা তারা বলতে পারবে। সিজনাল পার্টনারশিপ বলছে না, পিডিএস কোথায় আছে? প্রশ্নটা সেখানে না। কংগ্রেসও 2011-তে তুমি যদি পরিসংখ্যান দেখো, কংগ্রেস সমর্থন না থাকলে তৃণমূল ক্ষমতা আসতে পারতো না। আমার 63টা সিটে 44টা আমরা এক্স্যাক্টলি মাত্র 63টায় আমরা ফাইট করেছিলাম, কন্টেস্ট করেছিলাম, এবং আমরা 44টায় জিতেছিলাম। পার্সেন্টাইল অঙ্কে তাই বলে। প্রশ্নটা সেখানে না। কিন্তু আমরা এক মুহূর্তে, শান্তনু, একটা কথা মনে রাখতে হবে, এটা সেন্টিমেন্টাল না, তথ্য। 77 সাল থেকে আজকে 47 বছর হলো কংগ্রেস ক্ষমতায় নেই, ওই 11 মাস ছাড়া। একটি কংগ্রেস কর্মী বলেনি দুর্নীতির সাথে আপোষ করো। কংগ্রেস দলটা কিন্তু তারপরেও টিকে আছে। তাকে ভাঙা হয়েছে, বহুবার ভাঙা হয়েছে, প্রলোভিত করা হয়েছে। 2016-তে 23 জন বিধায়ক কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ককে তারা দলে নিয়েছে। 2021 পর্যন্ত তার কোনো রেজাল্ট নেই, আমাদের কেস পেন্ডিং স্টিল ইন দি কোর্ট। কিন্তু লাভ কি আছে? 2021-এর নির্বাচন হয়ে গেছে। এইভাবে ম্যানিপুলেশন করা হয়েছে। তুমি যে তৃণমূল মুখপাত্রের কথা বলো না, সিজনাল, আমি তোমাকে বারবার বলবো, আমরা যদি সিজনাল হই, একেবারে আনস্ক্রুপুলাস, মানুষের স্বার্থে মানুষের ভোট নিয়ে আসা একটি সরকার মানুষের ইন্টারেস্টকে, স্বার্থকে প্রোটেক্ট করে না, এমন একটি দলের মুখপাত্র হিসেবে তার কেমন লাগে? আমি তো প্রিন্সিপালের কথা বললাম। তৃণমূল হ্যাজ এভরিথিং, পাওয়ার, মাইটিনেস, ক্ষমতা, লোকজন, এক্সেপ্ট প্রিন্সিপাল। আর যার জন্যই কারাপশন। প্রিন্সিপাললেস পার্টি বলছেন? অ্যাবসলিউটলি, প্রিন্সিপাললেস পার্টি। তার সঙ্গে 2011-তে আপনারা জোট করে ক্ষমতা আনলেন। এটাই তো ফ্যালাসি হতে পারে। ঠিক যেমন ধরো, একটা সময় বিজেপির সাথে মহারাষ্ট্রের যেহেতু নির্বাচনটা হচ্ছে, তুমি জানো শিবসেনা একটা কমন পার্টনারশিপ, ইটস এ ন্যাচারাল পার্টনারশিপ আমরা যাকে বলি, ভাঙলো কেন? ইউ ক্যানট উইন অন দ্য টাইম। সময়কে তুমি কিনতে পারবে না। তুমি সময় তোমাকে কিনবে। ইনফ্যাক্ট ইট উইল ডিসাইড, টাইম উইল ডিসাইড। কীরকম? আচ্ছা, শিরোমণি আকালি দলের অবস্থাটা কেন? স্প্লিটটা কেন? ওটা তো বিজেপির ন্যাচারাল পার্টনারশিপ।
স্পিরিটটা কেন? সুতরাং একটা জিনিস মনে রাখবে, যেটা বারবার বলি, কমিউনিস্ট পার্টির সাথে আমাদের অ্যালায়েন্স হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। ধরো 2016-তে হয়েছে সাকসেসফুল, 2019-এ হয়নি, 2021-এ হয়েছে। আবার তারপরে পঞ্চায়েত নির্বাচনে, এই উপনির্বাচন না আমি বলছি, তারপরে পঞ্চায়েত নির্বাচনে হয়নি, আবার উপনির্বাচনে হয়েছে। এবার উপনির্বাচনে ধরো ধূপগুড়িতে হয়েছে, ধরো সাগরদিঘিতে হয়েছে, আবার এখন দিস আ টেস্ট অফ টাইম। একটি দল আরেকটি দলকে কিনে নেয় না। অ্যালায়েন্স মিনস অ্যালায়েন্স। ইউ ডিসাইড কখন তোমার প্রতিবেশীকে দরকার, কখন দরকার না, কখন তোমার বুঝতে হবে তুমি আক্ষরিক অর্থে নিজেকে টেস্ট করতে পারো। দিস ইজ টেস্ট। আমি প্র্যাকটিক্যালি বলছি, এটা উপনির্বাচন। শুধু আমরা কোনো কনক্লুশনে আসবো না কাল কার সাথে যাব, পরশু কার সাথে যাব, কারণ আমি এই কথাটাই বলেছি, একদিন এসইউসিআই সেই পার্টনারশিপে থেকেও তো এখন তারই বিরোধিতা করছে মূলত এসইউসিআই। সুতরাং এই ঘটনাটা বা অকালি দল বা উদ্ভব ঠাকরে, তুমি যেখানেই যাবে স্প্লিট তো হতে পারে সময়ের সাথে সাথে। আমি কিন্তু এটা বিজেপি, কংগ্রেস, তৃণমূলকে আলাদাভাবে দায়ী করি। বেশ, চন্দনবাবু, এই যে এখন যারা কেন্দ্রীয় সরকার আছে তার আগে তো আপনারা ছিলেন, যদি সত্যি দুর্নীতি একটা ম্যানেজমেন্ট হয়, যেটা আপনি বললেন আক্ষরিক অর্থে হতো তাই, আপনাদের সময় যখন আপনারা ক্ষমতায় ছিলেন অনেক দুর্নীতি হয়েছে, সেটাও কি ম্যানেজমেন্ট হিসেবে ব্যাখ্যা করবেন? ম্যানেজমেন্ট হিসেবে ব্যাখ্যা তো আমি এখনও করছি এই কারণে যে ম্যানেজমেন্টের রিভার্স ম্যানেজমেন্টটাও কিন্তু দুর্নীতিকে যে প্লাগ করবে। ধরো দুর্নীতি হচ্ছে, দুর্নীতির ম্যানেজমেন্ট পোর্টফোলিওতে হচ্ছে, তুমি দেখো তো যারা যারা ধরা পড়ছে কোথায় কীভাবে, কোথায় টাকা। তুমি যদি বলো এটা কি হতে পারে জাস্ট অনাহুক, হতে পারে না। কোথায় কত টাকা, কোথা থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, কিভাবে হচ্ছে, তো এন্টায়ার কাইন্ড অফ ম্যানেজমেন্ট। ইভেন মাফিয়াজম যাকে বলে সেটাও তো ইটস আ কাইন্ড অফ ম্যানেজমেন্ট। টেররিজম বলো কাইন্ড অফ ম্যানেজমেন্ট। তুমি তো ম্যানেজমেন্টের বাইরে যেতে পারবে না। ইনফ্যাক্ট আমি তোমাকে ওটাকে কেন বলেছিলাম, দুর্নীতির একটা নিজস্ব ডায়নামিজম আছে। অর্থাৎ একটা ডিপার্টমেন্ট থেকে পশ্চিমবাংলার 53টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টস, 53টির বিরুদ্ধে অভিযোগ আছে। তার মানে একটা দুর্নীতি যখন একটি ডিপার্টমেন্ট হয়েছে এবং সেখানে যখন প্লাগ ইন করা যায়নি, তখন আরেকটি ডিপার্টমেন্ট মনে করেছে আমিও করতে পারি। এই করতে করতে আজকে ট্যাব পর্যন্ত চলে এসছে। রাইট? এটা কত বড় একটা ট্র্যাজেডি। এক্স্যাক্টলি। আমি তোমাকে আমার প্রশ্নের উত্তর দিই, না হলে পরে বলবে ছাত্রীরা তাদেরও বঞ্চিত করা। তুমি চাল বঞ্চিত করেছো ভাই, তুমি খাদ্য বঞ্চিত করেছো, তুমি মানুষের অন্ন কেড়ে নিয়েছো, তুমি মানুষকে শিক্ষা কেড়ে নিয়েছো, তুমি সমাজ ব্যবস্থাতে ঘুম ধরিয়ে দিয়েছো অযোগ্য শিক্ষককে নিয়োগ করে টাকার বিনিময়। তুমি প্রত্যেকটা জায়গাতে, আমি আবারও বলি, এটা মেধা প্রশ্নের মুখে পশ্চিমবাংলায়। আমি এডুকেশন ফিল্ডের মানুষ হয়ে তোমাকে বলি, আমি লজ্জা পাই। ভারতবর্ষের বিভিন্ন ম্যানেজমেন্ট স্কুলে আমি পড়াই, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়াতে আমি পড়াই, ন্যাশনাল ফ্যাকাল্টি। আমি লজ্জা পাই যখন এই কারাপশন ম্যানেজমেন্টের কোনো অ্যাকাউন্টিং সিস্টেম বা ইত্যাদি নিয়ে যখন কথা বলতে হয়। আমি লজ্জা পাই আরও বেশি এই কারণে যে এটা সামগ্রিক পলিটিক্যাল ফ্যাটার্নিটি। মানে কীরকম বিচ্যুত। আরে এরা তো রাজনীতি করে, এরা তো রাজনীতি করে, ওই ট্রাইবের মধ্যে পড়তে চাই না। আর চাই না বলে 1111 মাসে কংগ্রেস বেরিয়ে এসেছিল। তোমার প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে দিইনি। অ্যাবসলিউটলি তুমি যেটা বললে, 2008-এর পর থেকে বহু অভিযোগ এসেছিল, সেটা কমনওয়েলথ কেলেঙ্কারি থেকে আরম্ভ করে বহু 2G স্পেকট্রাম তোমার মনে থাকবে। আচ্ছা, কমনওয়েলথ কেলেঙ্কারিতে আমরা ছেড়ে দিয়েছিলাম, আমাদের মন্ত্রী ছিলেন, ছেড়ে দিয়েছিলাম অ্যারেস্ট করবার জন্য, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলাম, সুরেশ কালমারি, মনে থাকতে পারে। আমরা কিছু আজও ধরেনি। আমরা আমাদের দোসর পার্টনার লালু প্রসাদজি, তুমি জানো রাহুল গান্ধীর ওই ছিঁড়ে ফেলা, ভালো কি খারাপ অন্য দিন, কিন্তু সেটা কিন্তু প্রোটেক্ট করতো কিছু দোষীকে, তারা পার্লামেন্ট মেম্বার বলে সেই আইনটাকে পরিবর্তন করা হলো, যার জন্য লালু প্রসাদজি আমার পার্টনার, আমি লুজ করেছি। তুমি চলে যাও এ রাজা, কানিমোজি, এরা আমার দলকে সমর্থন করেছে। 2G স্পেকট্রামে এরা জেলে গেছে। রিভার্স ম্যানেজমেন্টের কথা বলছিলাম না, একে রুখতে গেলে এই রিভার্স ম্যানেজমেন্ট হচ্ছে এটা। বেশ, চন্দনবাবু, এবার আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি চন্দনদা, সেটা হচ্ছে এই যে ধরুন ডাক্তারদের আন্দোলন এখন যা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, শাসক দল বলছে সার্কাস, এবং তারা বলছেন যে ডাক্তাররা নিজেরা ফান্ডিং করেছে, তাদের একটা ট্রাস্ট আছে, সেখানে ফান্ডিং হয়েছে। আগামী দিনে এই আন্দোলন করার মূল উদ্দেশ্য হচ্ছে তিলোত্তমার মরদেহ নিয়ে ওপর একটা সার্কাস ক্রিয়েট করে আন্দোলন করে পার্সোনাল ফান্ডিং করে পার্সোনাল প্র্যাকটিস করবেন। সেখানে আপনার দলের স্ট্যান্ড কি? এখন পর্যন্ত আন্দোলন কি স্থিমিত হয়ে গেল? মানুষের মন থেকে সব চলে গেল? এর কোনো রিফ্লেকশন কি আগামী দিনে পড়বে না?
শান্তনু, যে প্রশ্নটা করলে ভীষণ রকম সামাজিক প্রশ্ন, এটার জন্য ঠিক কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক ক্লাস এখানে ক্লাসিফাইড হবে না। ইন্টারেস্টিং ফ্যাক্টটা এই কারণে, আমরা ভুলে যাইনি এই 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 ঘটনাটি, এই দুর্ঘটনাটি, ডাক্তারের খুন এবং ধর্ষণ, এই ঘটনাকে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে একটা রেফারেন্সিয়াল উত্থাল তৈরি করেছে। মানে আমি তোমাকে কেন বলি, দ্য প্রোটেকশন টু দি মেডিকোস ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের জার্নালে প্রকাশ করেছে যে মেডিকোস সেফটি অ্যান্ড সিকিউরিটির কী কী মেজার্স হতে পারে। জাপান সেটা পড়ছে, অস্ট্রেলিয়া সেটা পড়ছে। আমি তোমাকে বলতে চাইছি, একটি ঘটনা কলকাতায় ঘটেছিল, ল্যাপস অফ সিকিউরিটি, এবং তার মধ্যে একটা বড় র্যাকেট কাজ করেছে, যেটা আমরা এখনো পর্যন্ত এই ঘটনা তুমি বোঝার চেষ্টা করো। সারা পৃথিবী জুড়ে মেডিকোস ম্যানেজমেন্ট সিস্টেমে পড়ানো হচ্ছে, সিকিউরিটি সিস্টেমে পড়া হচ্ছে, হসপিটালাইজেশন সিস্টেমে পড়ানো হচ্ছে। এত বড় একটি ঘটনা, যে ঘটনাতে উত্থাল হয়েছিল 14 তারিখ অগস্ট মাসে, মাঝরাতে রাস্তা দখল, লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাতে আমি তোমাকে বলি, হাতে সেদিনকে কিন্তু ভোটার আইডি কার্ড নিয়ে বলেনি আমি দলটাকে ভোট দিই। রাস্তায় নেমেছিলেন সব দল, সব সম্প্রদায়ের মানুষ, এবং তাদের উদ্দেশ্য ছিল সিস্টেম শুড বি ব্যাক, সিস্টেম শুড বি ব্যাক, অ্যাডমিনিস্ট্রেশন শুড বি ব্যাক ইন পাওয়ার। তাদের মূল দোষীদের শাস্তি দিতে হবে। ঘটনার ক্রমে আমরা সবাই এক কথা বলেছিলাম। শান্তনু, দুঃখ লাগে কোথায়, আমি জুনিয়র ডক্টরদের, বহু ডক্টরদের আমি তোমাকে নাম ধরে বলে দিতে পারি, এখানে কোনো লুকোচাপা নেই, বিকজ অন টেলিভিশন আমি বলছি। আমি ওদেরও ব্যক্তিগতভাবে বলেছিলাম, ওরা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেছিল আপনি আসুন। আমরা কী কারণে, আমার একটা আইডেন্টিটি আছে। আমরা পলিটিক্যাল ক্লাসকে গো ব্যাক বলবো, অধীর চৌধুরীকে গো ব্যাক বলবো, আমি আমার দলের কথা বলছি, আর শুভঙ্কর সরকারকে গো ব্যাক বলবো, যারা আমার দলের প্রাক্তন এবং বর্তমান সভাপতি। মনে রাখতে হবে, পশ্চিমবাংলার কংগ্রেসেরও কিন্তু এখন ভোটের পরিমাণ 6.3%। অর্থাৎ এই পলিটিক্যাল ক্লাসকে আমি অবজ্ঞা করছি, তার মানে কেন? অর্থাৎ আমি পলিটিক্যাল ক্লাসকে অবজ্ঞা করতে গিয়ে, উই আর অলসো আ ক্লাস, উই আর অলসো ইন দ্য পার্ট। সবাই যদি একত্রিত হয় তো আমরাও তো একত্রিত হব, কেন আমাদের বে অফ করা? আমরা বারবার বলেছিলাম সেই মাস মুভমেন্ট দ্যাট হ্যাজ রিডিউস টু, একেবারে রিডিউস হতে হতে এখন ডক্টরস মুভমেন্ট। কেন? কোথাও মাস মুভমেন্টের ক্যারেক্টারটা লস কেন? ইন্টারেস্টগুলোকে দেখতে হবে। আমি বারবার একটু ব্যথিত চিত্তে মুখ্যমন্ত্রীর সাথে এদের বৈঠক, আমি তারপরেও কিছু ডক্টর কে বলেছিলাম, এই জুনিয়র ডক্টর বা তাদের সিম্প্যাথাইজার, আমরাও সিম্প্যাথাইজার, আমি এখনো বলছি। কিন্তু প্রত্যেকের কিন্তু রাজনৈতিক আইডেন্টিটি আছে। না, তাদের আইডেন্টিটি থাকলো। মুখপাত্র এখানে বসে বলে গেছে আমাকে। না, তৃণমূল মুখপাত্র বলতে পারে, রাজনৈতিক আইডেন্টিটি আমি তো বলবো বহু তৃণমূল, এটা মুখপাত্র হতে হবে না, বহু তৃণমূল সেদিন এই মাস মুভমেন্টে ছিল, তারাও চেয়েছিল। অস্বীকার করে লাভ নেই, লক্ষ লক্ষ মানুষের মধ্যে তৃণমূল থাকবে না, অবিশ্বাস্য। তৃণমূল সিম্প্যাথাইজার ছিল যারা ভোট দিয়েছেন তৃণমূলকে, কিন্তু তারাও বলছেন, তারাও মানুষ, তারাও সিটিজেন, তারাও বলছেন এর বিহিত হওয়া দরকার। সেই বিহিত হওয়া থেকে তুমি বলো, প্রথমে দুটো দাবি, সেই দাবিটি 5টা দাবি হলো, সেই দাবিটি 12টি দাবি হলো। তার মানে তুমি যত বেশি দাবি করবে, লুফহোলসগুলো বাড়তে থাকবে, অর্থাৎ তুমি তোমার ডিমান্ড থেকে ডিপার্চার করছো। আমি জানি না কেন, আমি যেন এটা পলিটিক্যাল ক্লাসকে বাইরে রেখে কোথাও একটা সেন্স অফ ইকোনমি, কোথাও একটা সেন্স অফ ম্যানেজমেন্ট, যার সাথে আমি যুক্ত, আমার মনে হয় কোথায় কোথায় ভুল করছে। আমি ব্যক্তিগত স্তরে অনেককে বলেছিলাম যে তোমরা এটা বোধহয় ভুল করছো, কিন্তু আমি জানতাম না লার্জার পলিটিক্স কী হতে পারে। আমি এখনও জানি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, লার্জার পলিটিক্স কী হতে পারে। আমি শুধু দেখতে পাচ্ছি সূর্য পূর্ব দিকে যেভাবে উদিত হয়েছিল, আজকে মধ্য গগন অন্তত পেরিয়ে গেছে অস্তের দিকে। এটা ভাবাবেগকে আঘাত করে, আগামী দিন মানুষকে আঘাত করে। অলরেডি অস্ত যাওয়ার দেখছো, তোমরা দেখছো, নতুনভাবে আমি কি বলবো বলো, আমি তোমরা দেখছো, এটা বাস্তব। আর ঠিক এই শব্দ, এই ভাষা, এইভাবে আমি ব্যবহার করেছি জুনিয়র ডক্টরদের ক্ষেত্রে। আমি অনলাইন বলছি যে তোমরা কোথাও ভুল করছো। আমি জানি না, ভুলটা আমাদেরও হতে পারে। বা অনেকে বলে পলিটিক্যাল ক্লাসকে এরা সংযুক্ত করেনি বলে হয়তো পলিটিক্যাল ক্লাসে রাখ। না, তোমাকে ভাবতে হবে, তুমি আমাকে ডেকেছো জাতীয় কংগ্রেস মুখপাত্র, তোমাকে ভাবতে হবে যে এই দলটার এই দলটি সারা ভারতবর্ষের প্রধান বিরোধী দল। অর্থাৎ এর একটা কনসেপ্ট আছে, এর একটা পপুলারিটি আছে, এর একটা মানুষ আছে, ক্লাস আছে, সেই ক্লাসের সমর্থন আছে। আমি যদি ভুল বলি, দল আমাকে রিভিউ করবে, কিন্তু আমি যদি ঠিক বলি, টু দি লাইন অফ হিউম্যান বিংস, সিটিজেন্স, আমাকে ভাবতে হবে সেটা। আমি কি ভুল বলছি? না, আমি তো দেখতে পাচ্ছি 12টা দাবি, 4টে দাবি বেটে নিই, 3টে দাবি পার্শিয়াল, 4টে দাবি মিটেছে মোরলেস। তো
আলটিমেটলি একটা দাবি ইন প্রগ্রেস, একটা দাবি মানা হয়নি, ইনফ্যাক্ট মানা হবে না। আপনাকে তো এই যে ইনফো দিয়ে রাখি, Exactly. একটা আপনাকে তথ্য দিয়ে রাখি। স্বাস্থ্য ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি বলছে তৃণমূল কংগ্রেস, অফিসিয়ালি বলেছেন আমাদের ক্যামেরার সামনে এই অনুষ্ঠানে যে স্বাস্থ্য দপ্তরে কোনো দুর্নীতিই হয়নি। আমি তোমাকে একটা রেফারেন্স করি শান্তনু, খুব ওয়ান লাইনার বলুন আপনি, Interesting. এটা অফিসিয়াল আপনি কিভাবে নেবেন? না না, আমি ওয়ান লাইনারই তোমাকে বলছি, আমি তোমাকে ওয়ান লাইনারই বলছি। স্বাস্থ্য দপ্তরের কোনো দুর্নীতি হয়নি তো বাস্তব, স্বাস্থ্য দপ্তরের কোনো দুর্নীতি হয়নি, আচ্ছা, একেবারে বাস্তব। স্বাস্থ্য দপ্তরের কোনো দুর্নীতি হয়নি, কারণ স্বাস্থ্য দপ্তরকে আইডেন্টিফাই করা হচ্ছে। তোমার মনে থাকতে পারে 9 তারিখ ঘটনাটা অগস্ট মাসে ঘটার 4 দিন পরে পুলিশ এসেছিল। ওই 4 দিনের মুখ্যমন্ত্রীর ভূমিকাটা একবার শুধু অ্যানালাইজ করবে। ডেসপারেসি ওই 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 সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিংয়ে নিয়ে আসা, ইকুয়াল Medical. পোস্টিংয়ে নিয়ে আসা, এর পিছনে যে চক্রান্ত উদ্দেশ্য আলটিমেটলি আবর্তিত হচ্ছে। দেখো, সিবিআই কি করতে পারলো কি পারলো না, দ্যাট ইজ সেকেন্ডারি, এটা চলছে। আমি এই প্রশ্নে উত্তর দিতে পারবো না এই কারণে, বহু ক্ষেত্রে সিবিআই হয়তো ফাইন্ড আউট করতে পারেনি, কিন্তু একটা ঘটনা বুঝতে হবে, করাপশন ইজ আ পারসেপশন। আজকে বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস চিৎকার করে যেভাবেই বলুক, মানুষ মনে করে দিস ইজ আ কারাপ্ট পার্টি, যে পার্টি চোখের সামনে। তোমাকে একটা এক্সাম্পল দিলে তুমি তাছাড়া বুঝতে মানুষ পারবে। এত ভোট দিচ্ছে, আরও 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 ইন্টারেস্টিং ব্যাপার, মানুষ ভোট দিচ্ছে। জানো, একটি অনুষ্ঠানে এরকম একটি তৃণমূল, তুমি যাদের রেফার করলে এদেরই দলের একজন মুখপাত্র আমাকে পরিসংখ্যান দিয়ে বলছেন যে দেখো এইভাবে আমার ভোট বাড়ছে। আমি বললাম অবশ্যই, আমি স্বীকার করে নিচ্ছি ভোট বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে। আমার শুধু জানার উদ্দেশ্য আছে, গত পঞ্চায়েত নির্বাচনকে যাকে অন ক্যামেরা প্রায় সব কটা ক্যামেরাই দেখিয়েছিল ব্যালেট চিবিয়ে খাচ্ছেন, তার ডাইজেশন হয়েছে কিনা সেই রিপোর্টটা আমরা পাইনি। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে? বাড়ছে কিভাবে বাড়ছে? একটা পঞ্চায়েত নির্বাচনে 60 জন খুন হয়ে যায়, একটা কলকাতা কর্পোরেশনের নির্বাচনে 97% ভোট পড়ে যায় তৃণমূল কংগ্রেসের ফেভারে। এই উপনির্বাচন নিয়ে তো অনেক কমপ্লেন। বুঝতে হবে এটা কি ডিক্টেটরশিপ চলছে নাকি। যদি ডিক্টেটরশিপ চলে পরিষ্কার বলে দিন। একদম। আর কারাপশন, আমি পরিষ্কারভাবে বলতে পারি আগামী দিন পশ্চিমবাংলার কারাপশন নিয়ে রিসার্চ হবে। আই মিন টু সে রিসার্চ শুরু হয়ে গেছে যে কারাপশন কোন কোন, তো শুরুতে বলেছিলাম আমরা ম্যানেজমেন্ট, অর্থাৎ একে প্লাগ ইন করতে গেলেও তোমাকে কিন্তু রীতিমতো রিসার্চ করতে হবে হাউ টু প্লাগ ইন, একে কিভাবে তুমি রিভার্সে নিয়ে আসবে, সিস্টেম টু ব্যাক অন প্ল্যাটফর্ম। এর জন্য তোমার রিভার্স ম্যানেজমেন্টের দরকার আছে। ওই শুরুতে বলেছিলাম না, ডার্ক হাউস ম্যানেজমেন্ট, এই ডার্ক হাউস ম্যানেজমেন্টের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে তোমাকে আলো আনতে হবে। সে আলো তৃণমূল আনতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে একটা ওয়ান লাইনার নেবো। আগামী দিনে জাতীয় কংগ্রেস মুখপাত্র হয়ে আপনার দলের গাইডলাইন কি থাকবে, মানে কোন দিকে আপনারা যাবেন? 1 বছর 1.5 বছর পরেই ভোট, কার হাত ধরবেন এবার? দেখো, আমি তোমাকে বারবার বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাথে লেফট ফ্রন্টে কোনো রকম কোনো বিদ্বেষ নেই। আমাদের প্ল্যাটফর্ম ওয়াইজ যেমন বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, ঠিক ইকুয়াল ডিস্টেন্সের তৃণমূলের বিরুদ্ধেও আমাদের সেই লড়াই, অন্তত পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকটা সততার স্বার্থে কিছু কিছু রাজ্যের নিজস্ব ডিসিশন থাকে। অনেকেই বলে কেরালাতে কেরালাতে তো বিজেপি নেই, আমাদের থার্ড প্রং নেই। ইনফ্যাক্ট আমরা ওখানে আছি এবং প্রমাণ করেছি, এবং তুমি জানো বোধহয় 19টি সিট 21টির মধ্যে আমাদের। যাই হোক, সেটা একটা প্রশ্ন, এবং প্রিয়াঙ্কা গান্ধী ওখান থেকে ফাইট করছেন। কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে পারি, এই যে নির্বাচন আসছে 2026, নির্বাচনের দুর্নীতি, অর্থাৎ রাজ্য চালাবার নির্বাচন তো, বিধানসভা, দুর্নীতি নির্বাচনে খুব স্বাভাবিক অর্থে যাতে গণতন্ত্র ভুলুণ্ঠিত না হয়, এই অ্যাঙ্গেলে যদি আমরা বিচার করি, লেফটের সাথে আমরা যাব কি না সেটা আমার উচ্চ নেতৃত্ব ডিসাইড করবে, কিন্তু লেফট ন্যাচারাল পার্টনার এটা হতে পারে। কিন্তু অনেকেই ডিসক্রাইব করে দিচ্ছেন কংগ্রেস তাহলে কার সাথে যাবে। আই উইল টেল ইউ, কংগ্রেস কারোর সাথে না গেলেও একা লড়তে পারে। তার টেস্ট টাইম কিন্তু এই 6টা নির্বাচন। লেট আস সি। যেমন সময়কে, শান্তনু, তুমি কিনতে পারবে না, আমি কিনতে পারবো না, সময়ের কথা আমিও বলতে পারবো না। একদমই তাই। ঠিক তেমনভাবে এটা একটু বলবো, দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত প্রশাসন প্রতিষ্ঠার স্বার্থে পশ্চিমবঙ্গ কংগ্রেস লড়ছে। বেশ, অনেক ধন্যবাদ চন্দনদা আপনার সময়ের জন্য। আপনাদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান, এই পর্ব দেখবার জন্য। এবং আজকে আমরা নতুন একটি থিওরি কিংবা নতুন একটি ডেফিনেশন পেলাম যে এই যে দুর্নীতি, এটাও কিন্তু একটা ম্যানেজমেন্ট।
আপনারা ভাববেন, দেখবেন এবং জানাবেন, এবং আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ফিডব্যাক, আপনাদের মতামত, সুচিন্তিত মতামত আপনারা জানাবেন, আমাদেরকে জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে। আমরা ডেফিনেটলি নিশ্চয়ই আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন। নমস্কার।